নমস্কার। বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট কথাসাহিত্যিক তারাশঙ্কর। তার সামগ্রিক সাহিত্যিক কর্মের মধ্যে রয়েছে 65টি উপন্যাস, 53টি গল্পগ্রন্থ, 12টি নাটক, 4টি প্রবন্ধের বই এবং 4টি আত্মজীবনী, 2টি ভ্রমণ কাহিনী, 1টি কাব্যগ্রন্থ এবং 1টি প্রহসন তিনি লিখেছেন। এই বিশিষ্ট সাহিত্যিক জীবনে অর্জন করেছেন রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। ইহা ছাড়া তার নিম্নলিখিত উপন্যাসগুলি সিনেমা হয়েছে, যথা বেদিনী, জলসাগর, রায়কমল, অগ্রদানী, গণদেবতা, সপ্তপদী, হাঁসিলিবাকের উপকথা, বিচারক, অভিযান উল্লেখযোগ্য। এই কৃতিত্ব অর্জনকারী ব্যক্তিকে নিয়ে আজকের ইউটিউবের সাহিত্য নবদিগন্ত চ্যানেলে আলোচ্য বিষয় রার বাংলার বিচিত্র জীবনাখ্যে কথাসাহিত্যিক তারাশঙ্কর, গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। কথাসাহিত্য তারাশঙ্কর রার বাংলার সাহিত্য জগতের একটি জাগ্রত বিস্ময়। পল্লী শান্ত সজীবতার মধ্যে তার সমস্ত কবি ও সাহিত্যিক জীবন। একথা উল্লেখ যে শুধুমাত্র সাহিত্যিক হয়ে সাহিত্য সৃষ্টিতে মগ্ন থাকবেন এমন কোনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তারাশঙ্কর তার জীবনের চলার পথে নির্দিষ্ট করে ফেলেননি। বরং দেখা যায় তিনি বেশি সময় আকৃষ্ট হয়েছিলেন গান্ধীপন্থী আন্দোলনে। শরৎচন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যে তারাশঙ্কর এক অনন্য ব্যক্তিত্ব। তিনি অস্থির, সংশয়, বিক্ষুব্ধ, আত্মবিশ্বাসী যুগের প্রধান কথাশিল্পী। রবীন্দ্রোত্তর পর্বে তারাশঙ্কর একজন যথার্থ শিল্পী। তিনি 45 বছর কথাসাহিত্যে পদচারণা করেছেন। এই অর্ধশতাব্দীর সমস্ত তরঙ্গ বিক্ষোভ তারাশঙ্করের গল্প উপন্যাসকে স্পর্শ করেছে, কিন্তু সমকালীনতার গণ্ডি ব্যতিক্রম করে লেখায় উঠেছে সর্বকালের। তারাশঙ্করের প্রাককালে বাংলা সাহিত্যে 3 জ্যোতিষ্ক: বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র। তারাশঙ্করের আগের এই 3 ব্যক্তিত্ব তারাশঙ্করের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। অনেকটা আধুনিক সাহিত্যের গোমুখ থেকে তিনি সন্নিকট ঝর্ণায় মিলিত হয়ে নদীরূপ পেয়েছে তারাশঙ্কর। তাই তারাশঙ্কর পূর্ব সাহিত্যিকদের থেকে বিচ্ছিন্ন নয়। কল্লোল পর্বের তরুণ লেখকদের রচনায় প্রথম বিশ্বযুদ্ধোত্তর সংশয় ও অস্থিরতা, চাঞ্চল্য ও নাগরিক মনোভাব, নেতিবাদী ও নাস্তিক দৃষ্টিভঙ্গি প্রভৃতি থেকে এক নিবিড় জীবন প্রত্যয়ে সরে এসেছিলেন তারাশঙ্কর ও বিভূতিভূষণ। তারাশঙ্কর তার জীবনে দেখেছেন সন্ত্রাসবাদী আন্দোলন, অহিংসা আন্দোলন, সাম্যবাদী আন্দোলন, আইন অমান্য আন্দোলন, 1942-এর আন্দোলন, ভারতবর্ষের স্বাধীনতা ও দেশ বিভাগ, পূর্ব পাকিস্তান ভাষা আন্দোলন এবং পাকিস্তান ভেঙে বাংলাদেশের অভ্যুদয়। এই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী, মন্বন্তর, উদ্বাস্তু সংস্থা, অর্থনৈতিক বিপর্যয় এবং নীতিবোধের পশ্চাদপসারণ। সাহিত্যিক তারাশঙ্কর মানসিকতা ও পটভূমিতে গড়ে উঠেছিল। অন্যদিকে তারাশঙ্করের জন্মদাত্রী বীরভূমের লাভপুর গ্রাম তারাশঙ্করের মানুষ গঠনে সহায়তা করেছিল। তারাশঙ্করের দেশ কাল চেতনা ছিল ঐকান্তিক। তার জীবনবোধ এবং জীবন বিন্যাসে তাই মহাকাব্যের ব্যাপ্তি ও যোগ্যতা। বীরভূম জেলার ব্রাহ্মণ জমিদার চালিত গ্রামে ক্ষয়িষ্ণু জমিদার পরিবারের জন্মগ্রহণ করে জোড়া তথা পারপার্শ্বিকতার সাথে দারিদ্র, অশিক্ষিত আদিবাসী মানুষের জীবনের সঙ্গে খুঁজে পেয়েছিলেন অন্তরের যোগ। আরেক দিকে প্রত্যক্ষ করেছিলেন জমিদারি আভিজাত্যের সামাজিক বুনিয়াদ ভেঙে চারপাশে গড়ে উঠেছিল অর্থলোভী, সর্বস্ব গণতান্ত্রিক জীবন ব্যবস্থা। সমাজ ভেঙে
যার জন্ম, সেই সঙ্গে শিল্পী আকৃষ্ট হয়েছিলেন গান্ধীপন্থী আলোচনায়। সমাজে আর্দ্র রাজনৈতিক বিপত্তির ঐতিহাসিক তরঙ্গের সঙ্গেও যোগ তার ছিল আন্তরিক। প্রধানত গ্রাম্য জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতার তত্ত্বের পুঁজির সংযোগে গল্প উপন্যাসের থিম গড়েছেন তারাশঙ্কর। তার সঙ্গে কালের উঠা গোড়াকে নিবিড়ভাবে জড়িয়ে জীবনের একটা পরিব্যাপ্ত সামগ্রিক রূপ গড়ে তুলতে চেয়েছেন উপন্যাসে এবং গল্পে। সাহিত্যের প্রতি অনুরাগ থাকলেও প্রথম যৌবনে কিছু কবিতা নাটকের সৃষ্টি করলেও পাঠপ্রদের সামনে উপস্থিত হতেন তারাশঙ্কর 30 বছরের কোটায় এসে পৌঁছান। তখন তিনি ঘুরতোয়ার সংসারী। একদিন দ্বীপ্রহরে জমিদারের কাজে গ্রামে গিয়েছিলেন। এই গ্রামের একজনের বৈঠকখানায় বসে একটি পত্রিকার প্রতি তার নজর আসে। পত্রিকাটার নাম কল্লোল। কল্লোলের পৃষ্ঠা উল্টাতে চোখে পড়ে প্রেমেন্দ্র মিত্রের গোনা 60 পেরিয়ে গল্পটি। এক নিঃশ্বাসে গল্পটি পড়ে লেখার উস্কে দিল তাকে। শাল, মহুয়া, কৃষ্ণচূড়া, শিমুল এবং পলাশের উদ্বেল আবেশ, লৌকিক আদিবাসী সংস্কৃতিক অভ্যরভূমি, লোক ঐতিহ্যের তীর্থভূমি। মধ্যযুগে বাংলার ভাস্কর্যের শ্রেষ্ঠ নিদর্শন রয়েছে বীরভূম জেলায়। রুক্ষ গেরুয়া মাটির দেশে আউল বাউলের আনাগোনা। একতারা হাতে বাউলের দল জেলা সর্বত্র ঘুরে বেড়ায়। এই সব আউল বাউল দেখে তারাশঙ্করের চোখে ভেসে উঠল কুশীলব, গল্পের কুশীলব। তিনি বাউলদের আখড়া নিয়ে গল্প লিখলেন রসকলি। কঠোর পরিশ্রম এবং যত্ন সহকারে লিখলেন গল্পটি। কলিকাতায় প্রবাসী পত্রিকায় পাঠিয়ে দিলেন গল্পটি। কিন্তু গল্পটি বহুদিন অপেক্ষা করে প্রকাশিত না হয় আবার বারদই তিনি চিঠি লিখলেন প্রবাসী পত্রিকার সম্পাদকের নিকট। উত্তর না পেয়ে লাভপুর থেকে কলকাতায় প্রবাসী পত্রিকা দপ্তরে এলেন, কিন্তু দপ্তর সম্পাদক তাকে ফিরিয়ে দিলেন। আশাহত এবং ব্যথিত হৃদয়ে তিনি ফিরে এলেন লাভপুরে। কিছুদিন অপেক্ষা করে ওই গল্পটি তিনি পাঠালেন কল্লোল পত্রিকা দপ্তরে। কিছুদিনের মধ্যেই গল্পটি প্রকাশিত হলো। এই সময় থেকে তারাশঙ্করের জয়যাত্রা শুরু হলো। একের পর এক গল্প ছাপা হতে লাগলো কল্লোল, কালিকলম, উপাসনা এবং দেশ পত্রিকায়। তখন কল্লোল যুগ, রবীন্দ্র প্রভাবমুক্ত হবার জোয়ার। প্রেমেন্দ্র, অচিন্ত্য কুমার, বুদ্ধদেব, কল্লোল, কালিকলম গোষ্ঠী সাহিত্যের অভিজাত সম্প্রদায়ের চরিত্রগুলোকে দূরে সয়ে সমাজের অবহেলিত অন্তজ ব্রাত্য মানুষের দুঃখ কষ্ট, আনন্দ বিষাদ, দিনযাপন, গ্লানি, শোষণ, নিষ্ঠুর করুণচিত্র প্রস্ফুটিত করার প্রবাসী হয়েছেন। পাশে মানিক, শৈলজানন্দ ও ওই পথের দিশারি। তারাশঙ্করের চেষ্টা কথা শিল্পী হওয়ার পিছনে তাকে অনেক মূল্য দিতে হয়েছে। আত্মপ্রতিষ্ঠার প্রথম যুগে নিদারুণ অবহেলা, উপেক্ষা, পীড়ন, প্রাণান্তকর অবজ্ঞা তাকে মুখ বুজে সইতে হয়েছে। কিন্তু ইস্পাত কঠিন চরিত্রের মানুষটিকে সারস্বত সাধনার পথ থেকে টলানো যায়নি। হয়তো কোনো ঘটনার সাময়িকভাবে হতোদ্যম হয়ে লেখনী স্তব্ধ হয়েছে, পরক্ষণেই সরস্বতী কৃপাধন্য তারাশঙ্কর দ্বিগুণ উৎসাহ নিয়ে উজ্জ্বলতর সাহিত্যে সৃষ্টির কাজে লেগেছেন। তার সাহিত্যের দুটি প্রধান উপজীব্য মাটি আর মানুষ। মাটির মহত্ব আর মানুষের মহিমা, এ কথা যথার্থ। প্রসঙ্গত বলা যায় 40-এর যুগে সমাজকে ব্যাপক এবং সমগ্ররূপে দেখার প্রবণতা আমাদের সাহিত্যে যেমন দেখা যেতে থাকে, তেমন আসে সমাজ ও ব্যক্তি জীবনের ঘটনা পর্যায়কে অর্থনৈতিক রাজনৈতিক কার্যকরণ সূত্রের মাধ্যমে দেখার চেষ্টা। তারাশঙ্কর এই কাজে অগ্রসর হয়েছিলেন, কিছুটা সাফল্য দেখিয়েছিলেন। তারাশঙ্করের আরেকটা বড় কৃতিত্ব বাংলা সাহিত্যের পরিধি সম্প্রসারণে। তারাশঙ্কর নিজে বলেছেন, আমার বই বলুন আর যাই বলুন, সেটা হচ্ছে আমার এই রাঢ় দেশ। এর ভেতরে থেকেই আমার যা সঞ্চয়, এখানকার মানুষ, এখানকার জীবন নিয়েই লিখেছি, আর বেশি আমার আর কিছু নাই। তারাশঙ্কর বীরভূমের
ধর্মকর্ম, বীরভূমের নদ নদী, খাল বিল, বীরভূমের দিগন্ত বিস্তৃত মাঠ সব কিছুর সঙ্গে একাত্মভাবে পরিচিত ছিলেন। তার স্রষ্টার সঙ্গে বীরভূম জড়িয়েছিল ওতপ্রোতভাবে। তার উপন্যাসগুলি হয়ে রয়েছে তার অভিজ্ঞতার বাহন। সহজ সাধনের কবি চণ্ডীদাস সবার উপরে মানুষত্ব প্রচার করেছিলেন। এই মতবাদকে অক্ষুণ্ণ রেখে তারাশঙ্কর সাহিত্যে সংযোজন করলেন তাহার উপরে নাই। মানুষের জীবন সংক্রমে শিল্পীর বিশেষ দৃষ্টিভঙ্গির ভিত্তিতেই সাহিত্যে মানুষের নতুন পরিচয়, জীবনের নতুন মূল্যবোধ গড়ে ওঠে। বঙ্কিমচন্দ্রের কল্পনার মূলে ছিল জীবনের শিল্প চেতনা। তার কল্পনায় স্থান নৈতিক মানুষের। রবীন্দ্রনাথের জীবনে স্বপ্নে প্রস্ফুটিত হয়েছে সুন্দর সত্যের লীলা। তার আবিষ্কৃত রসিক মানুষের। আর শরৎচন্দ্র সৃষ্টি করলেন প্রেমিক মানুষ, ইমোশনাল ম্যান। ভাবে অবশ হইয়া হরি হরি বলাইয়া তিনি অচণ্ডালে প্রেম দিলেন। সুন্দর অসুন্দরের ভেদ গেল গুছে, প্রেম অসুন্দরকে সুন্দর করে তোলে। জৈবিক প্রবৃত্তি লীলা মাথা তুলে দাঁড়ায়। তারাশঙ্কর এই প্রবৃত্তি লীলাকে স্বীকার করলেন। আকার প্রকার ভেদে ব্যক্তির স্বভাব ও চরিত্রের মধ্যে পার্থক্যের সৃষ্টি হয়। বিভিন্ন দেহের পাত্রে জীবনের বিচিত্র রস ভিন্ন স্বাদে ও রসে সঞ্চিত ও খরিত হতে থাকে। তারাশঙ্করের দৃষ্টি জীববিজ্ঞানীর দৃষ্টি নেয়। বৈজ্ঞানিক বিশ্লেষণে জীবন সত্য তার কাছে ধরা দিয়েছে। তার তৃতীয় নয়নের সামনে এক রহস্যময় উন্মেষ লীলার মধ্য দিয়ে তিনি এই দুর্গেয় জীবনশক্তির রহস্যলীলা প্রত্যক্ষ করেছেন। ভালো মন্দ, সূচি অসুচি, সুন্দর অসুন্দরের খণ্ডিত চেতনার ঊর্ধ্বে এক মহান জীবনশক্তি ভাস্কর হয়ে উঠেছে। শরৎচন্দ্রের জীবনে যেখানে রাধিকা মূর্তিরই আরাধনা, সেখানে তারাশঙ্করের আরাধ্যা জীবনের বিভীষণা নগ্নিকা কালিকা মূর্তি। তারাশঙ্কর 40 বছর ধরে প্রায় 60টি উপন্যাস লিখেছেন। তার লেখা উপন্যাসগুলিকে 5 পর্বে বিন্যস্ত করা যায়। প্রথম পর্বে মূল বৈশিষ্ট্য হল রাজনৈতিক বন্ধন মুক্তির ব্যাকুলতা, বৈষ্ণবী নায়িকার মুক্তির সন্ধান। দ্বিতীয় পর্বের উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ধাত্রীদেবতা, কালিন্দী, গণদেবতা, পঞ্চগ্রাম, কবি ইত্যাদি। তৃতীয় পদে হাসিলিবাকের উপকথা থেকে তারাশঙ্করের উপন্যাস নতুন পথ পরিক্রমা শুরু করে। আঞ্চলিক উপন্যাসের সার্থকরূপ এখানে লক্ষ্য করা যায়। সমগ্র মানুষ, সজীব প্রকৃতি এবং পরিবর্তনের ধারাবাহিকতা চিত্রিত হয়েছে এই উপন্যাসে। এই পর্বের উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল নাগিনী কন্যার কাহিনী, আরিগ্য নিকেতন, বিচারক, সপ্তপদী ইত্যাদি। চতুর্থ পর্বের অন্যতম উপন্যাসগুলি হল মহেশ্বেতা, যুগভ্রষ্টা, নিশিপদ্ম, মঞ্জুরি অপরা, কীর্তিহাটের কর্চা ইত্যাদি। এইসব উপন্যাসে লেখক আত্মান্তবাদের দিকে ঝুঁকেছিলেন। উপন্যাসের শেষ পর্বে তারাশঙ্কর 34 দিকে ভেঙেছেন। তারাশঙ্করের গল্পগ্রন্থের সংখ্যা 35 এবং গল্পের সংখ্যা 190। তার ছোট গল্পের প্রথম পর্বের 1927 থেকে 1932 সাল পর্যন্ত গল্পগুলি হল রসকলি, রাইকমল, হারানো সুর, সন্ধ্যামণি ইত্যাদি। এগুলি মূলত রসাশ্রিত গল্প। তার দ্বিতীয় পর্বের 1933 থেকে 37 সাল পর্যন্ত গল্পগুলি হল জলসাগর, তারিণী মাঝি, অগ্রদানী ইত্যাদি। মেজবাড়ির মেজে শতরঞ্জি বিছিয়ে তুমুল হট্টগোলের মধ্যে বসে একাগ্রমনে তারাশঙ্কর গল্প লিখলেন জলসাগর। তিনি লিখেছেন, এই গল্পটি আমাকে পরিচিত করে দিয়েছিল পাঠক সমাজের মধ্যে। বহুজনের অভিনন্দন পেয়েছিলাম। গল্পটিতে এক ক্ষয়িষ্ণু বিপর্যস্ত জমিদার বংশের গাঢ় তমসাকে অস্তায়মান সূর্যের অন্তিম আলোকে রশ্মিতে উজ্জ্বল করে তুলেছেন। গল্পের নায়ক জমিদার বিশ্বম্বরের জমিদারি সত্য এখন তলানিতে ঠেকেছে। অর্থভাণ্ডারের শূন্যতা তাকে চেপে ধরলেও পুরুষানুক্রমে লব্ধ মার্জিত রুচি, অভিজাত্য, সুষমা শিল্প চেতনা
তার আচরণে প্রকাশ পেয়েছে, অথচ উঠতি বড়লোক মহিম গাঙ্গুলিকে দাম্ভিক করে তুলেছে। পুরাতন জমিদারি প্রথার বিপর্যয় ও নৈব ব্যবসায়ীদের উত্থান ভারতীয় অর্থনীতিতে সমাজ নীতিকে কীভাবে ব্যপ্ত হলো তারই নিপুণ চিত্রের গল্প। তারিণীবাজি গল্পে প্রবৃত্তি ও নিয়তির জমাট লীলা বিচিত্র হয়েছে। এই পর্বে অন্তজ যাযাবর মানুষদের আদিম জীবন নিয়ে লিখেছেন নারী ও নাগিনী এবং বেদিনী। তারাশঙ্করের নারী ও নাগিনী গল্পে প্রেমাসক্তি তীব্র ঈর্ষার দ্বন্দ্বে রূপান্তরিত, অবশেষে তা এক পাশবিক জিজ্ঞাসায় পরিণত হয়েছে। তার গল্পে সাপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। হতকুৎসিত খোরাশেখ সাপটি পুষলে ফলে শেখের স্ত্রী সর্পিণী হয়ে উঠল সতীন যন্ত্রণায়। স্ত্রী জাবেদা এবং সর্পিণী বিবি খোরাশেখের প্রতি উভয়ই প্রেরণায়াসক্ত। তার অগ্রগামী গল্পটি লৌকিক শুভাশুভের সন্ধান খাদ্য লোভী পূর্ণ চক্রবর্তীর জীবনে নিষ্ঠুর ট্র্যাজিক রূপটি মর্মান্তিকভাবে প্রকাশ করেছে। এই গল্পে অগ্রগামী গল্পে ব্রাহ্মণের খিদের জ্বালা গল্পের মাধ্যমে পাঠক সমাজে তুলে ধরেছেন। পেট অর্থে হিমালয় প্রমাণ ক্ষুধাই মানুষের প্রবৃত্তি। এই প্রবৃত্তি কত নির্মম, আপন সন্তানকে বিসর্জন দেয়, নিজের সন্তানের হাত থেকে পিণ্ডদান গ্রহণ করে। আদিম জীবনোচ্ছ্বাসের আরেকটি রূপের প্রকাশ বেদিনী গল্পে। অরগ্ন বলিষ্ঠ হিংস্র নগ্ন বর্বরতা, যেখানে কোনো সংস্কার, কোনো প্রথা, কোনো বাধ্যবতা নেই। কেবল উন্মুক্ত জীবনস্রোতে বর্তমান তরঙ্গের চূড়ায় আবেগে উল্লসিত স্বচ্ছন্দ নৃত্য গতিতে এগিয়ে চলার সহজিয়া আনন্দে জীবন চঞ্চল, সেই অবক্ষানি বেদিনী। দেবতার বেদী গল্পে চারিত্রিক দুর্বলতাকে জয় করার প্রাণপণ ব্যর্থ প্রয়াস দুর্বল মানুষকে দেবতার মহিমায় অভিষিক্ত করেছে। অকৃত্রিম সেবাধর্মের মধ্য দিয়ে তরুণ ডাক্তার গড়গড়ি দেবতার অর্ঘ্য দিয়েছে। তার কিছুদিন পরে হঠাৎ তার স্পদস্খলন, কামোদ্দীপনায় সে দেবতার আসন থেকে ছিটকে পড়ল, তার থেকে মুক্তি পেতে সংসার গড়ল, তবু প্রেমাস্পদকে ভুলতে পারল না। ফলে চিকিৎসার সুবাদে গ্রাম থেকে গ্রামান্তরে এবং মানুষের সঙ্গে রুক্ষ ব্যবহার কর্কশ বাসন থেকে নিঃস্ব করে তুলেছে। এতেই তার এত আনন্দ। তিনি মাস্টারমশাইকে উপদেশ দিয়েছেন, ছেলেদের দেবতা হতে বলবেন না, বলুন মানুষ হতে। প্রবৃত্তির দোষে প্রবৃত্তি দাসে পরিণত ডাক্তার আত্মশুদ্ধি চেয়েছেন এই গল্পে। পৌষ লক্ষ্মী 1351 সালে শারদীয় যুগান্তরে প্রকাশ পায়। পৌষ পার্বণের বিশেষ তিথি নিয়ে অতীত বর্তমানে চিরকালীন দ্বন্দ্বের এক অনবদ্য কাহিনী এই গল্পে বর্ণিত হয়েছে। তারাশঙ্করের গল্পে রাঢ় বাংলা ধর্ম সংস্কৃতির একটি বিশেষ ভূমিকা আছে। গ্রামীণ বিভিন্ন পূজা সংক্রান্ত কুসংস্কার গল্পে স্থান পেয়েছে। পৌষপালা ও পৌষ আগলানো, পিঠে পার্বণের পরের দিন বাউরি বাঁধা, এই অনুষ্ঠানের মধ্যে গ্রামীণ মানুষের লৌকিক বিশ্বাস ও গৃহস্থের লক্ষ্মীকে বেঁধে রাখা এই নিয়ে উল্লেখযোগ্য স্থান পেয়েছে। সিন্দুরিমুখী ধানে দানে ভরিবে গোলা, আমার সোনামুখীর হবে সোনার কাঠির মালা। বাজিকর, শম্ভু, রাধিকা, জাবেদা, সাপুরে প্রভৃতি সমাজে নিচুতলার মানুষের চরিত্র ভিড় করেছে তারাশঙ্করের গল্পে। তারাশঙ্কর শুধু শ্রেষ্ঠ কথাশিল্পী নন, বিংশ শতকের প্রথমার্ধে পশ্চিমবাংলার রাঢ় অঞ্চলের গ্রাম জীবন ও তার জটিল অর্ধসামাজিক বিন্যাসের রূপকারও তিনি। আজকের দিনে তার গুরুত্বের কারণ তার সমাজ দর্শন বা লেখনী রীতির গুরুত্বের মধ্যে পাওয়া যাবে না, তা পাওয়া যাবে তার কথা সাহিত্য জগতের বিশালতায়, বিষয় নির্বাচনে, গ্রামীণ শ্রেণীভুক্ত সমাজের ভাঙা গড়ার চিত্রাঙ্কনের চেষ্টায়। তিনি তার সাহিত্য সাধনায় খুঁজে পেয়েছেন এক সমগ্র অখণ্ড মানুষকে ও প্রকৃতিকে, মাটির সঙ্গে মানুষের সম্পর্ককে, বর্তমান সমাজে ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতি থেকে ছিন্নমূল জীবনের বিচ্যুত এক ক্ষেত্রে তারাশঙ্করের চিন্তা
ও ভাবনা তথা আস্তিক বোধ মানুষকে পৌঁছে দিতে পারে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। আজকের আলোচ্য বিষয় এখানেই শেষ হলো। ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমার কয়েকটি কথা। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।